প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা ভালো আছো, সবাই নিরাপদে আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং সামনের যে দিনগুলো আসছে সেখানেও আমরা সবাই এই স্বাস্থ্যবিধি মেনে চলবো, নিজেদেরকে সুরক্ষিত রাখবো। আমরা যতটা সচেতন থাকবো ততটাই নিজেদেরকে, নিজের পরিবারকে, এই সমাজকে আমার সুন্দর একটি বাসভূমি উপহার দিতে পারব। আমরা আশা করব তোমরা যদি সচেতন হও তাহলে তোমাদের যারা সিনিয়র আছেন, তোমাদের বয়োজ্যেষ্ঠ আছেন, তোমরা যখন সচেতনতার পরিবেশ তৈরি করবে তখন তারাও সে বিষয়গুলো মেনে চলবে। আর যারা গ্রামে আছো, আমি বরাবর বলি যে গ্রামের আমরা সবাই জানি যে একটা সুন্দর পরিবেশ বজায় থাকে, কিন্তু সবাই যদি সচেতন না থাকে তাহলে কি হবে? তাহলে সেই গ্রাম হয়ে পড়বে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, যেটি হচ্ছে অলরেডি। তো সেজন্য আমি তোমাদেরকে আহ্বান করব, আমার প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আছো তোমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে এবং গ্রামের মানুষজনকে সচেতন করবে যে যেখানে আছো সেখানটায়। তো আমরা উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আজকের যে টপিক সেখানে যাচ্ছে। আমাদের আজকের টপিক আর্থিক বিবরণীর সপ্তম ক্লাস। তো এই আর্থিক বিবরণীর যে সপ্তম ক্লাস সে সম্পর্কে আমরা যে প্রশ্নটি আজকে আলোচনা করব, যে প্রশ্নটি সমাধান করব, সেটি আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে টোটাল একটি রেওয়ামিল এবং তার কিছু সমন্বয় দেওয়া আছে এবং এই প্রশ্নগুলো আমি এখানে যে তথ্যগুলো নিয়েছি এগুলো বোর্ড কোশ্চেন থেকে, বিভিন্ন পরীক্ষায় যে বোর্ডের পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেখান থেকে নেওয়া। অনেকেই ভাবে বা বলতে পারে যে স্যার একটা কঠিন প্রশ্ন দেখা যাচ্ছে বা এরকম। আসলে আমরা যদি প্র্যাকটিস করি তাহলে কঠিন মনে হবে না, প্র্যাকটিস করলে আমাদের জন্য সহজ মনে হবে। আর আমরা আজকে এই প্রশ্নটি সমাধান করব এবং এখানে গত ক্লাসের মতো তোমাদের অংশগ্রহণ চাই। তোমরা যে যেখানে আছো, যেখানেই থাকো না কেন, যেখান থেকে ক্লাস করছো না কেন, তোমরা আমার সাথে অংশগ্রহণ করবে। তোমাদের কোনো কোশ্চেন থাকলে কমেন্টস অপশনে লিখবে, আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং তোমাদেরকে আজকের এই ক্লাসের এই প্রশ্নের যে বিষয়গুলো আছে সেগুলো উপস্থাপন করছি। প্রথমে দেখো আছে নগদ। নগদ টাকা কত আছে? 50,000 টাকা। নগদ আছে 50,000 টাকা, এটি সম্পদ। তারপরে প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব। প্রাপ্য হিসাবটা সম্পদ, প্রদেয় হিসাব হলো দায়। প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য কি? আমরা জানি যে এটি বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় যোগ করতে হয়। আসবাবপত্র এটি স্থায়ী সম্পদ। বেতন ও মজুরি এটি একটি পরোক্ষ খরচ। ক্রয় ও বিক্রয় ব্যাট সহ। যন্ত্রপাতি ক্রয় বিক্রয় আমরা জানি, এটা নিয়ে নিশ্চয়ই কোনো প্রবলেম হবে না। ব্যাটের বিষয়টি আমি গত ক্লাসে আলোচনা করেছি, আজকেও আলোচনা করব, যাতে আমি এই জন্য রিপিট করছি যাতে ব্যাট পরীক্ষায় আসলে তোমরা পারো এবং ব্যাট খুব ইম্পর্টেন্ট একটা টপিক। যন্ত্রপাতি একটি স্থায়ী সম্পদ। ভাড়া খরচ। জ্বালানি কারবারে প্রেরিত পণ্য এটি সম্পদ। এই বিষয়টি নিয়ে আমি ডিটেলস আলোচনা করতে চাই। অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিতি। অনাদায়ী পাওনা দেখো, ডেবিট পাশে দেওয়া আছে 5,000 টাকা, এটি খরচ। আর ক্রেডিট পাশে দেওয়া আছে অনাদায়ী পাওনা সঞ্চিতি 5,000 টাকা, সেটি মুনাফার একটি অংশ। অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা এই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। মূলধন এটি আমরা জানি মালিকানা সত্ত্বের অংশ। ভ্যাট চলতি হিসাব। ভ্যাট চলতি হিসাব এই সম্পর্কেও একটু আলোচনা করব। তাহলে এখন আজকের বেসিক আলোচনা মূলত তিনটি বিষয়কে নিয়ে। একটি হলো
ভ্যাট, আরেকটি হলো প্রাপ্য হিসাবের এই যে অনাদায়ী পাওনার সঞ্চিতি, আরেকটি হলো চালানি কারবারে প্রেরিত পণ্য। তো সমন্বয়গুলো দেখো, সমন্বয়ে কি বলা আছে? সমন্বয়ে বলা আছে প্রথমে সমাপনী মজুত পণ্য। তো সমাপনী মজুত পণ্য আমরা বিক্রিত পণ্যের ব্যয় থেকে কি করি? বাদ দিয়ে থাকি। তারপরে যন্ত্রপাতি আছে 10% অবচয় ধরতে হবে, যন্ত্রপাতির উপর এটা অবচয় ধরবো। আর প্রাপ্য হিসাবের 5,000 টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট প্রাপ্য হিসাবের 5% অনাদায়ী পাওনার সঞ্চিতি ধার্য করো। এই যে অনাদায়ী পাওনার সঞ্চিতির কথা বলা হয়েছে, এটি আমরা আজকে আলোচনা করব ডিটেইলস। 4 নম্বরে চালানি কারবারে প্রেরিত পণ্য 30,000 টাকায় বিক্রয় হয়েছে, চালান প্রাপক 5% কমিশন পাবেন, আমরা এটিও আলোচনা করব। তাহলে সমন্বয় 3 এবং 4 ডিটেইলস কথা বলতে চেষ্টা করব, তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের সমস্যাগুলো তোমরা শেয়ার করবে। আমরা তাহলে এখন বোর্ডে যাব। হ্যাঁ, আমরা বোর্ডে যাই। প্রথমে আমাদের যে বিষয়টি সেটি হলো যে আমরা এখানে কি করব? প্রথমে আমরা এখানে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে চাই। প্রথমে আমরা কি চাই? বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে চাই। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করব আমরা। তো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করব কিভাবে, সেটি আমরা এখন এখানে আলোচনা করি। আমরা টাকার ঘর করলাম 2টা। কখনো 2টা দরকার হয়, কখনো একটা হলে হয়। এখানে 2টা লাগবে কেন? কিছু সমন্বয়ের আইটেম আছে যেগুলোকে আমাকে এখানে কাজে লাগাতে হবে। তো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে গেলে আমি কি করব? প্রথমে প্রারম্ভিক মজুদ পণ্য 45,000 টাকা আছে প্রশ্নে। এই যে প্রারম্ভিক মজুদ পণ্য আছে 45,000 টাকা, তোমরা এর আগে দেখেছো। প্রথমে আমরা এই বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে প্রথমে সেই প্রারম্ভিক মজুদ পণ্য এটি নিয়ে আসবো। প্রারম্ভিক মজুদ পণ্য কত টাকা আছে? 45,000 টাকা আছে, এই ঘরে আসবে। প্রারম্ভিক এই মজুদ পণ্য যে 45,000 টাকা, সেটি পোস্টিং দেওয়ার পরে আমি এখানে নিয়ে আসবো পণ্য ক্রয়, এবং পণ্য ক্রয়ের সাথে যে সংশ্লিষ্ট খরচগুলো আছে, যেমন পণ্য ক্রয়ের সাথে কিছু প্রত্যক্ষ খরচ জড়িত থাকে, যেমন ক্রয় পরিবহন, জাহাজ ভাড়া, হ্যাঁ, প্রত্যক্ষ যে খরচগুলো, আমদানি শুল্ক, এই জাতীয় খরচ থাকলে, মজুরি, হ্যাঁ, এগুলো থাকলে এখানে আসবে। তো এই প্রশ্নের মধ্যে আমি দেখতে পাচ্ছি এখানে যে তোমার পণ্য ক্রয় দেওয়া আছে, ক্রয় আছে 2,15,000 টাকা। তো এখানে আমরা সেই ক্রয় আমরা বসাবো। ক্রয় আছে 2,15,000 টাকা। এখন যে বিষয়টি এখানে বিবেচ্য বিষয় সেটি কি? পণ্য ক্রয় 2,15,000 আর বিক্রয় আছে 3,15,000। এই যে ক্রয় এবং বিক্রয় এখানে বলা আছে ব্যাট সহ। এই যে ব্যাট সহ কথাটি বলা আছে, ব্যাট সহ থাকলে আমরা কি করব? ব্যাট সহ থাকলে আমরা ব্যাটকে পৃথক করে এখান থেকে মাইনাস করে দিতে হবে, ক্রয় থেকে ব্যাটকে বাদ দিতে হবে। তাহলে আমরা ক্রয় থেকে কি করব? এখন ব্যাট মাইনাস করব, বা ব্যাট কত টাকা হবে? ব্যাট সহ বলা আছে, ব্যাটের হার কত সেটি উল্লেখ নাই। আমরা জানি যে ব্যাটের হার উল্লেখ না থাকলে 15% ধরতে হয়। কত পার্সেন্ট ধরতে হয়? 15% ধরতে হয়। তো এই ক্ষেত্রে তোমাদের
খাতা কলম হাতে রেডি রাখো এবং সেভাবে আমি যেভাবে করছি সেভাবে অঙ্কটি করো আমার সাথে। তারপরেও যদি কোশ্চেন থাকে তোমরা কমেন্টসে লিখবা, কমেন্টসে লিখলে কিন্তু আমি তোমাদেরকে প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ। তাহলে এখানে ব্যাট কত হবে? এখানে কিন্তু ক্রয় ফেরত নাই, অন্য কোনো আইটেম এগুলো নাই, ক্রয় কমবে যে কারণে এই ধরনের কোনো আইটেম নাই। সো আমি সরাসরি ব্যাট বাদ দিব। ব্যাট সহ থাকলে এইভাবে আমাদের করতে হবে, যেমন 2,15,000 15 ভাগ 115 এই কাজটি করতে হবে। তো এই যে 2,15,000 কে 15 ভাগ 115 হবে, এখানে কত টাকা ব্যাট আসে তোমরা বের করো এবং উত্তরটি কমেন্টসে লেখো, দেখি কে আগে লিখতে পারো। আমি একটু দেখছি, হ্যাঁ আমি কিন্তু কমেন্টস দেখছি। দেখি যারা লাইভে আছো, লিমন আছো, মানিক মজুমদার না মার্ক মজুমদার, মার্ক মজুমদার, তারপরে রীতি আছো, ইমন খান ইমন, তোমরা যারা আছো লাইভে ক্লাস করছো তারা বের করো ব্যাটের কত টাকা হয়। এখানে ব্যাটের অ্যান্সার কত? এখানে রাহাবুল তুমি কি লিখেছো? 28,044 টাকা। 2,15,000 উপরে 2,15,000 গুণ 15 ভাগ হলো 115, 28,044 টাকা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তোমার উত্তর সঠিক, ধন্যবাদ তোমাকে মোহাম্মদ রাহাবুল। তুমি 28,044 টাকা বলেছো, এটি সঠিক। আমরা এখান থেকে 28,044 টাকা মাইনাস করে দিব। তো এখান থেকে যদি 2,15,000 থেকে 28,044 টাকা বাদ দেই তাহলে কয় টাকা থাকে? রাহাবুল তুমি আবার বের করে ফেলো তো দেখি। 2,15,000 থেকে আমরা কি বাদ দিব? 28,044 টাকা মাইনাস করি। 28,044 টাকা কয় টাকা থাকে? 1 লাখ, লিখে ফেলো কমেন্টসে, 1,86,956 টাকা এখানে হবে। 1,86,956 টাকা। হ্যাঁ, আমরা এই যে ব্যাট বাদ দিলাম, ব্যাট বাদ দেওয়ার পরে যে অ্যামাউন্টটা পেলাম সেটি কিন্তু আমরা এখানে বসিয়েছি। তাহলে ক্রয় থেকে আমরা ব্যাট বাদ দিব, এইটুকু আমাদের ক্লিয়ার। এখন আসো আর কোন আইটেম আছে। আমরা প্রশ্নটি আবার তোমাদের বোর্ডে শো করছি, তোমরা স্ক্রিনে দেখো, প্রশ্নটি আবার দেখো। এখানে হাতে নগদ আমরা আসবে না, প্রাপ্য হিসাব প্রদেয় হিসাব আসবে না, প্রারম্ভিক মজুত পণ্য এসেছে, আসবাবপত্র আসবে না, বেতন ও মজুরি। এখানটায় একটা প্রশ্ন আছে, কেউ বলে স্যার মজুরি তো আসে কিন্তু এখানে তো বেতন মজুরি একসাথে, এখানে কি হবে? এখানে বেতন ও মজুরি একসাথে, যেহেতু এখানে বেতন ও মজুরি এটি পরোক্ষ খরচ হিসেবে ধরতে হবে, এটি এখানে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আসবে না। ওকে, বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে এটি আসবে না। তারপরে দেখো যন্ত্রপাতি আছে, ভাড়া, জ্বালানি কারবারের প্রেরিত পণ্য, অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা সঞ্চিতি, মূলধন, ব্যাট চুক্তি হিসাব। এই যে আইটেমগুলো আছে আর কোনো আইটেমই এখানে এই প্রশ্নে আসবে না। এখন আসবে কি তাহলে? সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য কত টাকা আছে? 40,000 টাকা। আমরা সমন্বয়ে 1 নম্বরের কথা বলছি। এই 1 নম্বর সমন্বয়ে যে সমাপনী মজুত পণ্য আছে এই টাকাটা আসবে। তাহলে আমরা এখন এটা কিভাবে যাব? আবার বোর্ডে যাচ্ছি। আমরা এখন যে কাজটি করব, এখন এই প্রারম্ভিক মজুত পণ্য এবং নিট ক্রয়, প্রারম্ভিক মজুত 45 আর নিট ক্রয় হলো 1,86,956। এই 1,86,956 সাথে প্রারম্ভিক মজুত পণ্য আমরা 45,000 যোগ করব, যে অ্যামাউন্টটি হলো 2,31,956। 2,31,956। এই যে অ্যামাউন্ট, এই অ্যামাউন্টের নাম কি কেউ বলতে পারো? এই টাকাটাকে কি বলা হয়? এই যে টাকাটা আমরা বের করলাম এটাকে কি বলা হয় কেউ বলতে পারো? যদি কেউ জানো তাহলে কমেন্টসে লেখো, আমি দেখি তোমরা কেউ লিখেছো কিনা। কেউ কি লিখেছো? না, এখানে আমি চাই যে তোমরা একটু দেখো
যে এই যে অ্যামাউন্টটা 2,31,956 টাকা, এই 2,31,956 টাকা এটি বিক্রিত পণ্যের ব্যয় না এর ভিন্ন কোনো নাম আছে? আমি এটা জানতে চেয়েছিলাম, কেউ বলতে পারো নাই এখনো পর্যন্ত। আমি বলে দিচ্ছি, এটাকে আমরা বলবো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এটাকে কি বলবো? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এই টাকাটাকে কি বলবো? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এই যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় যে টাকাটা আমি বের করলাম, এখান থেকে আমরা এখন সমাপনী মজুত পণ্য বাদ দিই। সমাপনী মজুত পণ্য বাদ দিই। সমাপনী মজুত পণ্য বাদ দিলে যে টাকাটা পাবো তাকে কি বলা হবে? কমেন্টসে লেখো তো অ্যান্সার। তোমরা যারা লাইভে আছো, তোমরা দেখতে পাচ্ছ যারা ক্লাস, আমরা দেখি কে লিখতে পারে আগে। যে এই যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, এই টাকা থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিলে কি পাওয়া যায়? হ্যাঁ, এখানে সমাপনী মজুত পণ্য আছে আমার 40,000 টাকা প্রশ্নে দেওয়া। এই 40,000 টাকা যদি আমি এখান থেকে বাদ দেই, এখানে যে অ্যামাউন্ট আসবে এই অ্যামাউন্টের নাম কি? এটাকে কি বলা হয়? কে বলতে পারো? আমরা এখান থেকে 40,000 টাকা বাদ দিব। তো 40,000 টাকা বাদ দিলে এখানে থাকবে 1,91,956। 1,91,956। এই যে টাকাটা আমরা পেলাম এখন, এই অ্যামাউন্টকে কি বলা হয়? কেউ বলেছ বিক্রয়। কে বলেছে? সুমন আহমেদ বিক্রয় বলেছে। সুমন, ধন্যবাদ তোমাকে, তুমি রেসপন্স করেছ। হ্যাঁ, এখানে রাহাবুল বলেছে বিক্রিত পণ্যের ব্যয়। থ্যাংক ইউ রাহাবুল, তুমি সঠিক বলেছ। রাহাবুল সঠিক বলেছ, এই টাকাকে বলা হবে বিক্রিত পণ্যের ব্যয়। আমরা তাহলে আজকের এই প্রশ্নের যে উত্তর আমরা চেয়েছিলাম যে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করব, সেটি পেয়ে গেলাম। কিন্তু আমরা সেটি পেয়ে গেলাম। তাহলে আমরা এই যে 1,91,956 টাকা পেয়েছি, এটি কি? বিক্রিত পণ্যের ব্যয়। এখন আমরা এই যে বিক্রিত পণ্যের ব্যয় পেয়েছি, এই বিক্রিত পণ্যের ব্যয় আমরা বের করতে চেয়েছিলাম। কেউ কেউ বলেছ এর নাম বিক্রয়, কেউ কেউ বলেছ এখানে মোট মুনাফা। না, আসলে এটা মোট মুনাফা না, এটা বিক্রয়ও না। আমি একটু পরেই তোমাদেরকে বিক্রয় এবং মোট মুনাফা বের করে দেখাবো। তোমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করা শিখেছো, এবং এই বিক্রিত পণ্যের ব্যয় নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে এখনই বলো, আমি এটি তোমাদের পুনরায় রিপিট করতে চাই। তোমাদের কোশ্চেন থাকলে সেই অ্যান্সার দিতে আমি প্রস্তুত। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে এই বিক্রিত পণ্যের ব্যয় আমি যেটুকু করলাম, যে অংশটুকু তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে প্লিজ প্রশ্ন করো, কমেন্টসে লিখে দাও, আমি এখনই উত্তর দিব। তা না হলে আমি কিন্তু সামনে এগিয়ে যেতে চাই। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। পারমাণবিক মজুত পণ্য ক্রয় যোগ করেছি, হয়েছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। সেখান থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিয়েছি, আমরা পেয়েছি যা, তাকে বলেছি বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয় আমরা সবাই বুঝতে পেরেছি, সেজন্য সকলকে ধন্যবাদ। তোমরা যারা আমার সাথে যুক্ত আছো তাদেরকে আমি প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। আমরা তারপরের যে ধাপ, যে আমরা বলেছি যে আমরা বিক্রয় কত টাকা, নিট বিক্রয়, সেটি আমরা এখন বের করব। সে নিট বিক্রয় কত টাকা সেটি বের করব। তাহলে আমরা এখন বের করব কি? নিট, আমি মুছে ফেলি, পুরোটাই মুছে ফেলি। নিট বিক্রয় বের করব। হ্যাঁ, নিট বিক্রয়ের পরে আমরা এই বিক্রিত পণ্যের ব্যয়
এবং নিট বিক্রয় এই দুটো তুলনা করে আমরা মোট মুনাফা নির্ণয় করতে চাই। তাহলে নিট বিক্রয় আমরা এখন বের করতে চাই। বিক্রয়ের পরিমাণ নির্ণয়, ঠিক আছে, বিক্রয় নির্ণয়। হ্যাঁ, বিক্রয় এখানে খুব ছোট্ট একটা আইটেম আছে, বেশি কিছু না, আমরা এটা বের করতে পারবো। এখানে দেখো প্রশ্নে বিক্রয় দেওয়া আছে, বিক্রয় দেওয়া আছে। তো বিক্রয় কত টাকা দেওয়া আছে দেখো তো, বিক্রয়ের পরিমাণ কত দেওয়া আছে, তোমরা প্রশ্নটি দেখো সবাই আবার। বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে দেখো, ব্যাট সহ বিক্রয় 3,15,000 টাকা, 3,15,000 টাকা ব্যাট সহ বিক্রয়। এই যে 3,15,000 টাকা ব্যাট সহ বিক্রয় আছে, এই ব্যাট সহ বিক্রয় 3,15,000, এই 3,15,000 টাকা থেকে আমরা এখন বাদ দিব ভ্যাট। ভ্যাট কত টাকা হয় ভ্যাট, সবাই বের করো তো, বের করে কমেন্টসে লেখো, আমি একটু পরে লিখবো, আমি চাই তোমরা আগে লেখো, ঠিক আছে, দেখি কে লিখতে পারে আগে। হ্যাঁ, ব্যাটের পরিমাণ কত টাকা, ব্যাট কত টাকা বের হয়। হ্যাঁ, তোমরা একটু 3,15,000 উপরে ব্যাট বের করে দেখাও আমাকে। হ্যাঁ, কত টাকা ব্যাট হয়, 3,15,000 উপরে ব্যাট কত হবে। এখনো আসে নাই অ্যান্সার, আমি অপেক্ষা করছি। হ্যাঁ, তোমরা বের করো দেখি কত হয় বিক্রয় ভ্যাট। সুমন আহমেদ, তুমি কি আছো লাইভে? রাহাবুল নাকি রাহাবুল, হ্যাঁ মিস্টার রাহাবুল, 41,087 টাকা। ধন্যবাদ তোমাকে, তুমি তো ভালো রেসপন্স করছো। রাহাবুলকে অসংখ্য ধন্যবাদ, তুমি বিক্রয় বেট বের করেছো 41,087 টাকা। এই 41,087 টাকাকে আমরা এখন এখানে পোস্টিং দিব, 41,087 টাকা। এইটা আমরা এখন মাইনাস করে দেই, মাইনাস করে দিলে কত টাকা থাকে দেখি তো। হ্যাঁ রাহাবুল, তুমি লিখে ফেলো, 41,087 টাকা থেকে বাদ দিলে 3,15,000 টাকা থেকে 41,087 টাকা মাইনাস করলে কত থাকে? ক্যালকুলেটর ইউজ করো সবাই, তাহলে দ্রুত পেয়ে যাবে। 2 লাখ কত, 2,73,913 টাকা, 2,73,913 টাকা। এইটা হলো আমার নিট বিক্রয়, এই টাকাটা হলো আমার কি নিট বিক্রয়। এখন এই যে আমি নিট বিক্রয় পেলাম, এই নিট বিক্রয়ের উপরে কিন্তু আমি এখন কি করব, বিক্রিত পণ্যের ব্যয়ের তুলনা করব। রাহাবুল, ধন্যবাদ তোমাকে, তুমি চমৎকার ভাবে অংশগ্রহণ করছো আমাদের সাথে। আমরা অন্যদেরকেও পার্টিসিপেট করতে আগ্রহ প্রকাশ করছি, তোমরাও পার্টিসিপেট করো, সবাই করো, তাহলে খুব ভালো হবে, ক্লাসটি প্রাণবন্ত ক্লাস হবে। রাকিব খান প্রেজেন্ট স্যার, হ্যাঁ ধন্যবাদ রাকিব, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন বিক্রয় বের করেছি, বিক্রিত পণ্যের ব্যয় বের করেছি। বিক্রয় এবং বিক্রিত পণ্যের ব্যয় এই দুটির সমন্বয়ে কি করা হয়, মোট মুনাফা নির্ণয় করা হয়। আমরা এখন সেই মোট মুনাফা নির্ণয় করব। তোমরা সবাই আবারও ছক করে ফেলো, মোট মুনাফা কিভাবে নির্ণয় হবে, সেই মোট মুনাফা সবাই এখন নির্ণয় করার জন্য আমরা কাজ করব। তাহলে মোট মুনাফা নির্ণয়, আমি কিন্তু প্রত্যেকটা কাজ খুব সুন্দর করে ভেঙে ভেঙে করাচ্ছি যাতে তোমাদের সহজ হয়। মোট মুনাফা নির্ণয়,
মোট মুনাফা নির্ণয়ের জন্য আমরা এখন যে কাজটি করব সেটা কি? সেটি হলো বিক্রয় থেকে আমি বাদ দিব বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে কি পাবো? মোট মুনাফা। বিক্রয় কত টাকা আমরা কিন্তু এখানে রেখে দিয়েছিলাম, এটা বিক্রয় 2,73,913, আর বিক্রিত পণ্যের ব্যয় আমি মুছে দিয়েছিলাম। এখন আমি চাই তোমরা বলো বিক্রিত পণ্যের ব্যয় কত। কিছুক্ষণ আগে আমরা কিন্তু সেটি নির্ণয় করেছিলাম, তাই না? হ্যাঁ, বিক্রয় থেকে ক্রয়ের সাথে প্রারম্ভিক মজুত পণ্য সমন্বয় করেছি, ব্যাট বাদ দিয়েছি, বাদ দিয়ে আমরা কি বের করেছিলাম? বিক্রিত পণ্যের ব্যয়। সেই বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা ছিল? কে বলতে পারো? আমি অপেক্ষা করছি, দেখি কে বলতে পারো। রাকিব খান পরে জয়েন করেছ, আর রাহাবুল তো কন্টিনিউ অ্যান্সার দিয়ে যাচ্ছে। বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা ছিল? 1,91,956 ছিল না? তো বিক্রিত পণ্যের ব্যয় যদি আমার 1,91,956, থ্যাংক ইউ রাহাবুল, তুমি আবারও অ্যান্সার দিয়েছো, ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, তাহলে 1,91,956 টাকা আমরা কি করব? এখান থেকে মাইনাস করে দেব 1,91,956। যদি এটা মাইনাস করে দেই, বিক্রয় থেকে এই বিক্রিত পণ্যের ব্যয় যদি আমি মাইনাস করে দেই, তাহলে কি পাবো? মোট মুনাফা পাবো। এখানে এটা মাইনাস করে দেখো তো কত টাকা হয় মোট মুনাফা? 2,73,913 টাকা। 2,73,913 থেকে আমি মাইনাস করব 1,91,956। কত থাকে মোট মুনাফা? 81,957। 81,957। থ্যাংক ইউ রাহাবুল, তো দেখি যে খুব সুন্দর করে করছো। তার মানে তোমার মতো করে আমি সবাইকে চাই অ্যাটেন্ড করো। তোমরা সবাই এইভাবে অঙ্ক করো, বাসায় খাতা কলম হাতে নিবা, ক্যালকুলেটর হাতে নিবা, আমার সাথে সাথে করবা, তাহলে তোমাদের শেখা হয়ে যাবে। এবং তোমাদের কোথাও কোনো কোশ্চেন থাকলে সেটিরও আমরা অ্যান্সার দিতে পারবো। তাহলে এই যে আমরা 81,957 টাকা পেলাম, এটা কি আমার? এটা হলো আমার মোট মুনাফা। এটা কি আমার? মোট মুনাফা। তাহলে মোট মুনাফা আমার কিন্তু ক্লিয়ার হয়েছে। আরেকটা বিষয় ছিল আমাদের কি বলা হয়, ক্রয় সম্পর্কিত যখন আমরা কাজ করেছিলাম তখন কি ছিল? ব্যাটের ফাংশন ছিল। ক্রয় ছিল 2,15,000 টাকা। সেই 2,15,000 টাকার উপর আমরা ব্যাটের কাজ করেছি। যখন আমরা বিক্রয় নিয়ে কাজ করেছি তখন আমরা ব্যাটের কাজ করেছি। আমি ব্যাটটা এখানে আলোচনা করে শেষ করতে চাই, কেন ব্যাট ক্রয় বিক্রয়ের সাথে যেমন জড়িত, তেমনি এটি আর্থিক অবস্থার বিবরণীতেও পরে যাবে। আর বিশদ আয় বিবরণীতে কিন্তু ব্যাট আর যাবে না। সো আমি ব্যাটটা নিয়ে একটু এখানেই আলোচনা শেষ করতে চাই। তোমরা 2,15,000-এর উপর যখন ব্যাট বের করেছ তখন ব্যাট কত টাকা বের হয়েছিল? ব্যাট বের হয়েছিল 28,044 টাকা। ব্যাট হয়েছিল 28,044 টাকা ব্যাট। তো এই যে আমরা ক্রয়ের ব্যাট এবং বিক্রয়ের ব্যাট, এই দুটো ব্যাট পেয়েছি। আর প্রশ্ন দেখো তোমরা, প্রশ্নের মধ্যে একটি ব্যাট আছে। আমরা দেখি প্রশ্নের মধ্যে কত টাকা ব্যাট আছে। দেখো প্রশ্নের 12 নাম্বার আইটেম, দেখো একদম সবার নিচের আইটেমটি ব্যাট আছে প্রশ্নে। কত টাকা? 77,500 টাকা। এই যে 77,500 টাকা আছে, সেটা কোন পাশে আছে? ডেবিট পাশে না ক্রেডিট পাশে? এখানেও কিন্তু আমার বিষয়টা ভাবার বিষয়টা আছে। এখানে দেখো ব্যাট চলতি হিসাব এখানে ক্রেডিট পাশে আছে। এই যে ক্রেডিট পাশে আছে এটা নিয়েও আমার কিন্তু এখন কাজ করতে হবে। তাহলে আমি ব্যাট সম্পর্কে আমি এখন বোর্ডে যাব, ব্যাট সম্পর্কে কি করব
একটি ব্যয় চলতি হিসাব করব। পরীক্ষায় প্রায়ই ব্যয় চলতি হিসাব আসে। আমরা ব্যয় চলতি হিসাব করব এখন। সবাই ব্যয় চলতি হিসাবের জন্য একটা খতিয়ানের ছক করে ফেলো। যারা আমার সাথে আছো তারা সবাই একটি ব্যয় চলতি হিসাবের জন্য খতিয়ানের একটা ছক করে ফেলো। হ্যাঁ, আমরা দেখি তারিখ, বিবরণ, ডেবিট টাকা, এটা হলো ক্রেডিট টাকা। ওকে, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আর এখন এই যে ঘরটা আছে এটাকে দুই ভাগে ভাগ করছি। একটা হলো ব্যালেন্স লিখলাম আমি উপরে, আর এইটাকে দুই অংশে ভাগ করে দিলাম। এই হলো আমার ডেবিট, এই হলো আমার ক্রেডিট টাকা। আর উপরে আমি কি লিখবো এখন? ভ্যাট চলতি হিসাব। ভ্যাট চলতি হিসাব। এই যে ব্যয় চলতি হিসাবে আমি ছক করেছি, এই ব্যয় চলতি হিসাব আমি এখন করব। কিভাবে করব একটু লক্ষ্য করো। তোমরা দেখেছো ব্যাট সম্পর্কে আমি তিনটা আইটেম নিয়ে কথা বলেছি। একটা হলো যে রেওয়া মিলে ব্যাট দেওয়া আছে। রেওয়া মিলে কত টাকা ব্যাট দেওয়া আছে? আমরা বলেছিলাম রেওয়া মিলের ক্রেডিট পাশে ব্যাট আছে ৭৭,৫০০ টাকা। কত টাকা আছে? 77,500। তো এই যে এখানে ব্যাট দেওয়া আছে রেওয়া মিলে, এটাকে আমরা বলছি ব্যালেন্স বিটি। হ্যাঁ, ৭৭,৫০০ এটা এখানে দেওয়া আছে, আমি এটা এখানে বসাচ্ছি। এই যে টাকাটা আমরা এখানে বসালাম, এই টাকা কোথায় পেয়েছি? প্রশ্নে দেওয়া আছে। প্রশ্নটা তোমরা আরেকবার দেখো। দেখো প্রশ্নের একদম লাস্ট আইটেম, যে 12 নাম্বার যে আইটেমটি আছে, সেই 12 নাম্বার আইটেম রেওয়া মিলের সর্বশেষ আইটেম ব্যয়ের চলতি হিসাব ৭৭,৫০০ টাকা দেওয়া আছে। এই টাকাটাই আমি এই বোর্ডে এখানে দিয়েছি। এখন আমার কি করতে হবে? এখানে ক্রয়ের যে ব্যয় সেটা আমাকে বসাতে হবে। ক্রয় হিসেবের সাথে কিছু ব্যয় জড়িত ছিল, সেটি আমার এখানে আসবে। আর আসবে আমার কি? বিক্রয় হিসাবের সাথে ব্যয় জড়িত ছিল, সেই হিসাবটিও এখানে আসবে। ক্রয় হিসেবে ব্যয় কত টাকা? আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি। ক্রয় হিসেবে ব্যয় ছিল একজনে কমেন্টস করেছো, রাহাবুল কি করেছো? জাবেদা, আমি ঠিক বুঝতে পারছি না তুমি কি লিখেছো। জাবেদা পৃষ্ঠা হবে না, ও জাবেদা পৃষ্ঠা বা খতিয়ান পৃষ্ঠা কথা বলছো? হ্যাঁ, তুমি জাবেদা পৃষ্ঠা এখানে দিলে হবে। আধুনিক আমরা যে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম করি, সেখানে আর এই জাবেদা পৃষ্ঠা খতিয়ান পৃষ্ঠা থাকে না। আমরা যদি এখানে চাই আমরা দিতে পারি। তোমাকে ধন্যবাদ, তুমি জাবেদা পৃষ্ঠা দিতে পারো। আরেকটা কাজ করতে পারো তুমি, এখানে এখন জাবেদা পৃষ্ঠা আর যে খতিয়ান পৃষ্ঠা এগুলো না লিখে লেখা হলো রেফারেন্স। কি লেখে? রেফারেন্স। তো এখানে সেই রেফারেন্স লিখতে পারো। আর আমরা আমার ইচ্ছা আছে তোমাদেরকে প্র্যাকটিক্যালি আমরা যখন সুযোগ পাবো, আশা করছি ইনশাল্লাহ অচিরেই তোমরা সবাই টিকার আওতায় আসবে। তোমরা যখন সবাইকে আমরা ভ্যাকসিন দিতে পারবো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো গভর্নমেন্ট খুব দ্রুত খুলে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো সেই ভ্যাকসিনের আওতায় আসার পরে কলেজ শিক্ষা প্রতিষ্ঠান খুলে যায়, আমরা হাতে কলমে তোমাদের যখন এই অঙ্কগুলো শেখাবো, আমার ইচ্ছা আছে তোমাদের প্র্যাকটিক্যাল। আমাদের ঢাকা কলেজে কিন্তু একটা সমৃদ্ধ আইসিটি ল্যাব আছে, সেখানে আমরা এই সফটওয়্যারের মাধ্যমে কিভাবে এই আর্থিক বিবরণী করা হয় এটি শেখানোর আমার ইচ্ছে আছে। আমরা তোমাদেরকে চাই, আশা করছি তোমাদেরকে যখনই পাবো আমরা সেটা শেখাবো।
তো এই তখন দেখবা যে সফটওয়্যারে যে জাবেদা পৃষ্ঠা, খতিয়ান পৃষ্ঠা এগুলো থাকে না। হ্যাঁ, এখানে রেফারেন্স থাকে এবং ওখানে ক্লিক করলেই ওই রেফারেন্স একটা লিঙ্ক থাকে, ওখানে ক্লিক করলে ডিটেইলস দেখা যায় কিভাবে এসেছে, কোথা থেকে এসেছে। তো সেজন্য এগুলো এখন আর, তারপরে আমরা ফর্মাল ছক যদি বলি তাহলে জাবেদা পৃষ্ঠা দিব। তো ক্রয় হিসাবে কত টাকা ছিল? ক্রয় হিসাবে ছিল 28,044 টাকা। এটা এখানে হবে 28,044 টাকা হবে। ক্রয় হিসাবে ছিল 28,044 টাকা। তো এই 77,500 টাকা থেকে এটা মাইনাস করে দাও। 77,500 টাকা থেকে 28,044 টাকা মাইনাস করে দাও, তাহলে কয় টাকা থাকবে? 49,000। লেখো তোমরা কমেন্টসে 49,456 টাকা। 49,000 এখানে 456 টাকা। এই যে 49,456 টাকা, এটা ব্যাট চলতি হিসেবে এই মুহূর্তের ব্যালেন্স। তারপরে আমার কি আছে? বিক্রয়ের ব্যাট আছে। এই বিক্রয়ের ব্যাট আমি এখন পোস্টিং দিব। বিক্রয় ব্যাট কত টাকা ছিল সেটা আমি এখানে পোস্টিং দিব এই ক্রেডিট পাশে। বিক্রয় ব্যাট ছিল আমার 41,087 টাকা। 41,087 টাকা। এই যে 41,087, এই টাকাটা এখন এই 49,456 টাকার সাথে আমাদের সমন্বয় করতে হবে। তাহলে মোট কত টাকা হবে? 41,087 টাকা যোগ করো, কত হবে? লেখো কমেন্টসে লেখো। রাহাবুল একা লিখছে, হ্যাঁ, অন্যরাও লেখো। এই 90,500 কত হবে? 43 টাকা হবে। 90,543 টাকা। এই যে এই টাকাটা আমি পেলাম, এটা হলো আমার এই ব্যয় চলতি হিসেবের অ্যান্সার। এই যে ব্যয় চলতি হিসেবে আমি অ্যান্সার পেলাম, এটা কোন ধরনের তথ্য প্রকাশ করে? এটি কি আমার আয়, এটি কি আমার ব্যয়, এটি কি আমার সম্পদ, নাকি আমার একটি দায়? এই যে ব্যয় চলতি হিসেবে যে অ্যান্সার 90,543 টাকা, এটি কি? এটি কি দায় না সম্পদ না আয় না ব্যয়? কে বলতে পারো? কমেন্টসে লেখো দেখি। আমি একটু ওয়েট করি তোমাদের জন্য। কমেন্টসে লেখো দেখি পারছো কিনা। এটি কি প্রকাশ করে? সম্পদ, আয়, ব্যয়, দায়, কোনটি প্রকাশ করে? ব্যয় চলতি হিসাবের এই যে ফিগারটা আমরা বের করলাম, এই যে অ্যামাউন্টটা পেলাম, অ্যান্সারটা পেলাম 90,543, এটাকে কি বলি আমরা? এটাকে কি বলবো? এটাকে বলবো আমরা সম্পদ নাকি দায় নাকি আয় না ব্যয়? না রাহাবুল, তুমি কিন্তু বলেছো ব্যয়। আসলে এটা ব্যয় না, এটা হলো যদি এটা ক্রেডিট ব্যালেন্স হয় তাহলে এটাকে বলে দায়। আর যদি এই ডেবিট ব্যালেন্স হয় তাহলে হলো এটা সম্পদ। ব্যয় চলতি হিসেবে যদি ডেবিট ব্যালেন্স হয় তাহলে এটি সম্পদ, মনে থাকবে। আর ব্যয় চলতি হিসেবে যদি ক্রেডিট ব্যালেন্স থাকে তাহলে দায়। এই অঙ্কে এখানে ব্যয় চলতি হিসেবের কি ব্যালেন্স আছে? এখানে আছে ক্রেডিট ব্যালেন্স। সো এখানে এই 90,543 টাকা আমার দায়, এবং এই দায়কে বলা হবে চলতি দায়। কি দায়? চলতি দায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ব্যাট নিয়ে আমার আলোচনা আমি মনে করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন তার পরের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করতে চাই। যেমন আমরা প্রশ্নটি আবার দেখি, সবাই প্রশ্নটা দেখে আমরা আবার যাব পরবর্তী আলোচনায়। এখানে দেখো সমন্বয় 1 নম্বরে কি আছে? সমাপনী মূলধন। এটা তোমরা পারো, এটা নিয়ে মনে হয় সমস্যা নাই। যন্ত্রপাতির অপচয় আছে 10%, এটাও তোমরা পারো, এটা নিয়েও সমস্যা নাই। 3 নম্বরে দেখো আছে প্রাপ্য হিসাবের অনাদায়ী পাওনা। এই যে অনাদায়ী পাওনা, এখানে অনাদায়ী পাওনা আছে, আর আছে কি অনাদায়ী পাওনা সঞ্চিতি।
আমরা এই বিষয়টা একটু আলোচনা করতে চাই। সমন্বয় 3, তোমরা সমন্বয় 3টা ভালো করে দেখো। আমি সমন্বয় 3টাই তোমাদের এখন আলোচনা করব। সমন্বয় 3-এ কি বলা আছে, কি করতে হবে। আমরা যদি এই সমন্বয়টা 3 নাম্বারটা এবং সমন্বয় 4 যদি পারি, তাহলে এই অঙ্কের সবকিছু আমরা মনে হয় পারবো। তাহলে সমন্বয় 3-এ বলা আছে প্রাপ্য হিসেবের অনাদায়ী পাওনা সঞ্চিতির কথা। আমরা এটি বিশদ আয় বিবরণীতে পোস্টিং দিব। অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনার সঞ্চিতির বিষয়টা আমরা কোথায় পোস্টিং দিব? এটা বিশদ আয় বিবরণীর একটা অংশ। বিশদ আয় বিবরণীর একটি অংশ। হ্যাঁ, ওখানটায় আমরা কি করি, আমরা ওখানে বিশদ আয় বিবরণীতে কি করি, আমরা এই অনাদায়ী পাওনা সঞ্চিতিটা পোস্টিং দিব। কিভাবে দিব আমি তোমাদের ওটা দেখাচ্ছি। আমি সমন্বয় 3 নিয়ে কিন্তু আলোচনা করছি, অন্য কোনো ফাংশন এখানে আছে না। সমন্বয় 3 এটা কিভাবে করবা? সমন্বয় 3 যদি করতে হয়, তাহলে এই সমন্বয় 3-এর সাথে রেওয়া মিলের 2টা আইটেম আছে জড়িত। রেওয়া মিলের কোন আইটেমটি জড়িত? রেওয়া মিলের 10 নম্বর আইটেম। দেখো প্রশ্নটা দেখো সবাই আবার। রেওয়া মিলের 10 নম্বর আইটেম জড়িত। এখানে দেখো রেওয়া মিলের 10 নম্বর আইটেমে অনাদায়ী পাওনা আছে এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে। কত টাকা অনাদায়ী পাওনা? 5000। অনাদায়ী পাওনার সঞ্চিতি সেটাও 5000। আমরা সেই রেওয়া মিল থেকে এই অনাদায়ী পাওনা এখানে নিয়ে আসবো। অনাদায়ী পাওনা কত টাকা আছে? 5000 টাকা আছে। তার সাথে আমার সমন্বয় থেকে যে আইটেমটি আছে, সমন্বয় 3 নম্বরে বলেছিল যে প্রাপ্য হিসাবের 5000 টাকা আদায়যোগ্য নয়। এই যে প্রাপ্য হিসাবের 5000 টাকা আদায়যোগ্য নয় বলা আছে, এই প্রাপ্য হিসাবের 5000 টাকা আদায়যোগ্য নয়, এই 5000 টাকাকে আমি এখন এখানে নিয়ে আসব এবং লিখব নতুন অনাদায়ী পাওনা। কত টাকা? 5000 টাকা। যোগ করলাম, হলো কত? 10000 টাকা। তারপরে আমাকে তার সাথে আবার যোগ করতে হবে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি কত টাকা আছে? দেখো বলা আছে অনাদায়ী পাওনার সঞ্চিতি হলো 5%। 5%, তাহলে 5% কত টাকা হয়? তোমরা প্রশ্নটা আবার দেখো, অনাদায়ী পাওনার সঞ্চিতি 5% হলে কত টাকা হয়? প্রাপ্য হিসাবের উপরে দেখো, প্রাপ্য হিসাব আছে আমার 2 নাম্বার আইটেম। 2 নম্বরে আছে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব আছে কত টাকা? 75000। এই 75000 টাকা থেকে তোমার সমন্বয় 3 নম্বরে যে অনাদায়ী পাওনা আছে 5000 টাকা, এটা মাইনাস করতে হবে। তাহলে থাকবে 70000 টাকা। এই 70000 টাকার উপরে আমার এখন 5% ধরতে হবে। কিভাবে হবে আমি এটা বোর্ডে দেখাচ্ছি। প্রাপ্য হিসাব 75000, তা থেকে এই যে 5000 নতুন অনাদায়ী পাওনা, এটা আমরা মাইনাস করে দিব। 5000 মাইনাস করলাম। এখন যা থাকবে তার উপরে আমি 5% ধরব। তাহলে 75 থেকে আমার 5 মাইনাস 75 কোথায় পেলাম? আমি প্রশ্ন ছিল প্রাপ্য হিসাব সেটা। আর এই 5000 টাকা হলো এখান থেকে এটা আসছে, যে নতুন অনাদায়ী পাওনা 5000, এই টাকাটা আসছে। 75 থেকে 5 মাইনাস থাকলো 70000। এই 70000 এর 5% কত? 3500। এই 3500 এখানে আসবে। তাহলে কত হবে? 13500। এখন এখান থেকে বাদ যাবে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি যা রেওয়া মিলে আছে। পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত টাকা আছে রেওয়া মিলে? 5000 টাকা আছে। তোমরা এর আগেই দেখেছো। তাহলে এখানে থাকবে কত? 8500। এই 8500 টাকা হলো আমার অনাদায়ী পাওনা সম্পর্কিত ব্যয়। অনাদায়ী পাওনা বা অনাদায়ী পাওনা সম্পর্কিত সমন্বয় 3-এর কাজ।
তাহলে সমন্বয় 3 থেকে আমি কি শিখেছি, আমার রেওয়া মিলে ছিল এই আইটেমটি আর এইটি, এই দুটো আইটেম ছিল আমার রেওয়া মিলের আইটেম। এই দুটো কোথায় ছিল? রেওয়া মিলে ছিল। হ্যাঁ, রেওয়া মিলে ছিল। আর এখানে এই আইটেম যে দুটো আছে, এই দুটো আইটেম ছিল কোথায়? এই সমন্বয় 3 নম্বরে ছিল। তাহলে রেওয়া মিলে অনুযায়ী পাওনা ছিল, সমন্বয় থেকে নতুন অনুযায়ী পাওনা যোগ, সমন্বয় থেকে নতুন অনুযায়ী পাওনা সঞ্চিত যোগ। তার মানে সমন্বয়ের যে আইটেমগুলো থাকবে সেগুলো যোগ করেছে, আর রেওয়া মিলে অনুযায়ী পাওনা সঞ্চিত যে ছিল সেটা মাইনাস করেছে। তারপরে যে অ্যামাউন্টটি আসবে সেটি আমার খরচ, এই খাতে খরচ, এটি আমার অন্যান্য খরচের সাথে যে যোগ হবে। আর একটা বিষয়, সমন্বয় থেকে যে আমি এই টাকাটা আর এই টাকাটা পেলাম, এই দুটো টাকা সম্পদ পাশে যাবে। কোথায় যাবে? সম্পদ পাশে যাবে। সম্পদ পাশে যে কোথায় দিব? এটা আমরা সম্পদ পাশে যে এই টাকা দুটো আমরা দিব হলো প্রাপ্য হিসাব থেকে মাইনাস করে দিব। হ্যাঁ, সম্পদ পাশে প্রাপ্য হিসাব থেকে বাদ যাবে। হ্যাঁ, প্রাপ্য হিসাব থেকে কি হবে? বাদ যাবে। তাহলে আমরা কিন্তু এই সমন্বয় 3-এর যে ফাংশন সেটি ক্লিয়ার করতে পেরেছি। সমন্বয় 3-এ অনুযায়ী পাওনা আর নতুন অনুযায়ী পাওনা এই দুটো যোগ করেছি, আর এই অনুযায়ী পাওনা নতুন অনুযায়ী পাওনার সঞ্চিত দুটো সম্পদ পাশে প্রাপ্য হিসাব থেকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে আমাদের মনে হয় এই প্রবলেমটা সমন্বয় 3 নাম্বারটা আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। এখন আমি সমন্বয় 4 নাম্বার নিয়ে আলোচনা করতে চাই। তো সমন্বয় 4 নাম্বারে কি আছে তোমরা দেখো, চালানি কারবারে প্রেরিত পণ্য 30,000 টাকায় বিক্রয় হয়েছে। তো এই যে 30,000 টাকায় বিক্রয় হয়েছে এটা আমরা বুঝতে পেরেছি। চালানি কারবারে যে প্রেরিত পণ্য সেটা দেখো রেওয়া মিলে 9 নম্বরে আছে। হ্যাঁ, সমন্বয় 4-এ যে কথা বলছে যে এটি 30,000 টাকায় বিক্রয় হয়েছে, সেই পণ্যটি দেখো আমি রেওয়া মিলে 9 নম্বরে দিয়েছি। রেওয়া মিলে 9 নম্বরে আছে সে চালানি কারবারে প্রেরিত পণ্য 26,000 টাকা। আমি 26,000 টাকার পণ্য প্রেরণ করেছি, বাট ওটি বিক্রয় হয়েছে কত? এই টাকাটা 30,000 টাকায় বিক্রয় হয়েছে। আরেকটা বিষয় এখানে সমন্বয় আছে, দেখো 30,000 টাকা তুমি বিক্রয় করলাম, আর কমিশন এখানে আছে 5% কমিশন দিতে হবে। 5% কমিশন দিতে হবে। কাকে কমিশন দিতে হবে? চালান প্রাপককে। তাহলে এই প্রশ্নটি, এই যে অংশটুকু, এটি আমরা এখানে দেখলাম যে রেওয়া মিলে আছে 26,000 টাকা, আর এই 26,000 টাকার পণ্য 9 নাম্বার আইটেমে আছে। এটা আমি সমন্বয় 4-এ এসে বলতেছি যে আমি 30,000 টাকা বিক্রয় করেছি, আর চালান প্রাপক 5% কমিশন পাবেন। এটি আমি তোমাদেরকে এখন বোর্ডে দেখাবো। এটা আমরা কিভাবে করতে চাই, আমরা এটি কিভাবে দেখাবো, কোথায় দেখাবো, এটি নিয়ে আমরা এখন আলোচনা করতে চাই। তো প্রশ্ন হলো, প্রথমে চালানি কারবারে প্রেরিত পণ্য 26,000 টাকা, এইটা আমার কি, যেটা রেওয়া মিল দেওয়া আছে, যে রেওয়া মিলে যে টাকাটা দেওয়া আছে সেটা কি? সেটা হলো যে চালানি কারবারে প্রেরিত পণ্য, চালানি কারবারে প্রেরিত পণ্য কত টাকা আছে? 26,000 টাকা আছে। এই টাকাটা কোথায় দেওয়া আছে? এটা দেওয়া আছে রেওয়া মিলে। হ্যাঁ, প্রশ্ন হলো এই যে 26,000 টাকা আছে, এইটা আমার কি? এটা আয় ব্যয় সম্পদ নাকি দায়? এই সম্পর্কে যদি সমন্বয়ে কিছু বলা না থাকে, আবার বলছি, চালানি কারবারে প্রেরিত পণ্য, এই যে চালানি কারবারে প্রেরিত পণ্য 26,000, এই সম্পর্কে শুধু রেওয়া মিলে আছে। যদি সমন্বয়ে কিছু না থাকে, সমন্বয়ে যদি কোনো তথ্য না দেয়, তাহলে এটি আমার চলতি সম্পদ। তাহলে কি এটা আমার চলতি সম্পদ। আবার বলছি, চালানি কারবারে প্রেরিত পণ্য 26,000 টাকা শুধু রেওয়া মিলে আছে। যদি তাই থাকে, সমন্বয়ে যদি কিছু না থাকে,
তাহলে কি, তাহলে এটি চলতি সম্পদ। আর সমন্বয়ে যদি বলা থাকে যে পণ্যটি বিক্রয় করে দিয়েছি, এখানে আরো কমিশন আছে, এইসব টেসব, যেটা আমরা এই কিছুক্ষণ আগে দেখেছি, তাহলে এইটা এই 26,000 টাকা আমার কাছে চলতি সম্পদ হবে না। তাহলে কি হবে যদি চলতি সম্পদ না হয়? যদি আমার এই চালানি কারবারে যে প্রেরিত পণ্য 26,000 টাকা এটি বিক্রয় করে ফেলে, তাহলে কি হবে? তাহলে দেখো কি হবে। আমার এই পণ্যগুলো, এই চালানি কারবারের প্রেরিত পণ্য, এটা আমার বিক্রয় হয়েছে কত টাকায়? 30,000 টাকা। আমি এর আগেও এটি একদিন বুঝিয়েছি, আজকে শেষ বোঝাবো। এই যে 30,000 টাকা আমি বিক্রয় করেছি, এখানে প্রশ্নে বলা আছে যে যার কাছে মাল পাঠিয়েছিলাম তিনি 30,000 টাকা বিক্রি করেছেন, আর সে 5% কমিশন পাবে। সে কত পার্সেন্ট কমিশন পাবে? 5% কমিশন পাবে। তাহলে আমরা প্রথমে এখানে সেই কমিশনটা বের করব। কমিশন কত টাকা এটা বের করব। কমিশন হলো 30,000 টাকা সে বিক্রয় করেছে, এই টাকার 5%, তাহলে কত হবে? 1,500 টাকা নাকি? এই যে 1,500 টাকা, এটা হলো চালান প্রাপকের কমিশন। চালান প্রাপক কি করলেন? 30,000 টাকা বিক্রয় করলেন, করে তা থেকে উনি এই 1,500 টাকা রেখে দিবেন। এই 30,500 টাকা থেকে সে 1,500 টাকা যদি মাইনাস করে দেয়, তাহলে কি হবে? হ্যাঁ, এই উপরের অংশটা আমি মনে করছি এটা পরের কাজ, আমি এখানে এটা দেখাচ্ছি। এই যে 30,000 এখান থেকে যদি 1,500 মাইনাস হয়ে যায়, এই কমিশনটা যদি আমি মাইনাস করে দেই, তাহলে থাকবে কত? এখানে 28,500। এই যে 28,500 টাকা রইল, এইটা এখন আমার চলতি সম্পদ। 26,000 টাকা আগে ছিল, এটা সম্পদ না। কেন? এটা বিক্রি হয়ে গেছে। ঠিক আছে। সেকেন্ডলি, 26,000 টাকার মাল আমি বিক্রয় করেছি কত টাকা? 30,000। 30,000 বিক্রয় করেছি, বাট আমি 30,000 পাবো না। কেন পাবো না? যিনি বিক্রয় করেছেন তাকে আমি 5% কমিশন দিব। সে যদি 5% কমিশন কত টাকা হয়? 1,500 টাকা হয়। এটা সে এখান থেকে রেখে দিবে। এই 30,000 টাকা সে মাল বিক্রি করছে, সেখান থেকে এই 5% রেখে দিবে। রেখে দিলে থাকলো কত? 28,500 টাকা। এই 28,500 টাকা হলো আমার সম্পদ। এই 28,500 টাকাকে আমি এখন বলবো, এই যে 28,500 টাকা, এটাকে আমি বলবো চালান প্রাপকের নিকট প্রাপ্য। চালান প্রাপকের নিকট প্রাপ্য কত টাকা প্রাপ্য? 28,500 টাকা। এখন এই মুহূর্তে এই টাকাটা আমার চলতি সম্পদ। তাহলে সমন্বয়ে যদি না থাকতো, তাহলে এই 26,000 টাকা আমার চলতি সম্পদ ছিল। সমন্বয়ের মাল আমরা বলা আছে এগুলো সব বিক্রি হয়ে গেছে। এই পণ্যগুলো বিক্রি করার পরে কমিশন টমিশন বাদ দিয়ে এখন তার কাছে আমি কত পাই? 28,500 টাকা পাই। এই যে 28,500 টাকা পাই, এটা আমার এখন চলতি সম্পদ। তাহলে এই টাকাটা আমি সম্পদ পাশে বসাবো আর্থিক অবস্থার বিবরণীতে। এই গেল আমার একটা বিষয়। আরেকটা বিষয় হলো, আমার এখানে কিছু প্রফিট আছে, মুনাফা আছে, সেই মুনাফাটা নির্ণয় করতে হবে। হ্যাঁ, চালানি কারবারের মুনাফা, চালানি কারবারের মুনাফা, এটা এখন আমি নির্ণয় করব। চালানি কারবারের মুনাফা কত টাকা হবে, এটা আমি কেমনে নির্ণয় করব? এটা আমি কিভাবে করব? চালানি কারবারের যে মুনাফাটি, এটি আমি কিভাবে নির্ণয় করব? দেখো এখানে, হ্যাঁ, আমার পণ্য ছিল 26,000 টাকা। কত টাকার ছিল? 26,000 টাকার ছিল। আর সেই পণ্য বিক্রয় করার পরে তাকে কমিশন টমিশন দেওয়ার পরে এখন ওর কাছে আমি পাই 28,500 টাকা। তার কাছে আমি পাই 28,500, আর কমিশন বাদ দেওয়ার পরে 28,500 টাকা আমি পাই। আর এই পাওয়ার পেছনে আমি তার কাছে মাল প্রেরণ করেছিলাম 26,000 টাকায়।
এই যে 26,000 টাকা প্রেরণ করলাম, এটা আমি মাইনাস করে দিই। তাহলে 28,500 থেকে 26,000 যদি মাইনাস করে দেই, থাকবে কত? 2,500 টাকা। এই 2,500 টাকা হলো আমার চালানি কারবারের মুনাফা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমার এই চালানি কারবারের মুনাফা কত টাকা? 2,500 টাকা। এইটা আমার বিশদ আয় বিবরণীতে যাবে এবং সেখানে এটি আয় হিসেবে, মুনাফা হিসেবে বসবে। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে দুটো জিনিস পাবো। একটা হলো এই টাকাটা আমার সম্পদ পাশে বসবে, আর এই টাকাটা আমার বিশদ আয় বিবরণীতে বসবে। আর ওই 26,000 টাকা যে বিক্রয় করেছি, মাল পাঠিয়েছি, এটা কোথাও যাবে না। 30,000 টাকা যে আমি বিক্রয় করে দিলাম, সমন্বয়ে বলা আছে, এটাও কোথাও যাবে না। 5% যে কমিশন 1500 টাকা, সেটাও কোথাও যাবে না। তাহলে এখানে যাবে মূলত এই প্রশ্ন থেকে এই 28,500 টাকা, এটা সম্পদ পাশে যাবে। আর চালানি কারবারের মুনাফা 2,500 টাকা, এটি আমার বিশদ আয় বিবরণীতে বসবে, আয়ের সাথে যোগ হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং আশা করব এই জাতীয় প্রশ্নগুলো তোমরা আবারও প্র্যাকটিস করবা। তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়েও রাখতে পারো, যাতে এই প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করতে পারো, এবং তাহলে তোমরা কি হবে? সমৃদ্ধ হবে এবং সামনে আরো সুন্দর সুন্দর অঙ্ক করতে পারবে। আর অ্যাকাউন্টিং এর বিষয়টা এমন, তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি বুঝতে পারবা। তোমার প্র্যাকটিস না করলে কিন্তু তোমার বোঝা থাকলেও সেটা ভুলে যাবে, মনে থাকবে না। সেজন্য আমরা যত পারি বেশি বেশি প্র্যাকটিস করব। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবা। ধন্যবাদ সকলকে।